হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি পার্ট হচ্ছে প্রিপোজিশন। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম প্রিপোজিশন কী এবং এর বাকি 8টি পার্টের মধ্যে অনেকগুলো পার্ট, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো। তাহলে যদি আপনি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আগের ভিডিওগুলো, পার্টস অফ স্পিচের ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সেশনটি। এবং শুরু করার আগে আমি আবারও একবার আপনাকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ফিউচারে আপনি আরও নতুন নোটিফিকেশন পেতে পারেন নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে। এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন যে আপনার ফিউচারে কীরকম ভিডিও চাই। তাহলে শুরু করা যাক আজকের সেশনটি। তো প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ যেগুলো প্লেস করা হয়, অর্থাৎ বসানো হয় নাউনের আগে বসানো হয়। তো নাউন আমরা বুঝে নিয়েছি অলরেডি, প্রোনাউন সেটাও বুঝে নিয়েছি, এবং নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন সমতুল্য যেগুলো ওয়ার্ড আছে, যেমন জেরান্ড ফর্ম, সেটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমরা জেরান্ড ফর্মকে নাউনের মতো ব্যবহার করে থাকি। তো নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো শব্দ আছে সেগুলোর আগে আমরা প্রিপোজিশন বসিয়ে থাকি। এখানে আপনারা খেয়াল করতে পারেন যে প্রিপোজিশন, সেটা যদি আমরা সেপারেট করে দিই, প্রিপোজিশন, এখানে প্রি হচ্ছে আগে এবং পজিশন হচ্ছে বসানো। তাহলে অর্থাৎ হচ্ছে কি, প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেগুলো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন সমতুল্য যেগুলো ওয়ার্ড, সেগুলোর আগে আমরা কি করে দিই? বসিয়ে দিই। এবং এই প্রিপোজিশনের কাজ কি? এই প্রিপোজিশনের কাজ হচ্ছে বা বাক্যে যেগুলো বাকি ওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা। তো যেমন একটি এক্সাম্পল এখানে দিয়ে দিই, আকাশ ইজ গোয়িং উইথ আহমেদ। তো আহমেদের সাথে আকাশ যাচ্ছে, এবং এখানে উইথ হচ্ছে কি? প্রিপোজিশন। তো এখানে এই প্রিপোজিশন উইথ বিফোর এ নাউন, প্রিপোজিশন বিফোর এ নাউন অর্থাৎ নাউনের আগে বসছে, অর্থাৎ আহমেদ হচ্ছে একটি নাউন, সে আহমেদ হচ্ছে প্রপার নাউন। তো এই আহমেদের আগে অর্থাৎ প্রপার নাউনের আগে উইথটি বসেছে, অর্থাৎ প্রিপোজিশনটি বসেছে। নেক্সট এক্সাম্পলে আমরা দেখতে পাই করিম ইজ স্কিলড ইন সুইমিং, অর্থাৎ করিম খুব দক্ষ সুইমিংয়ে, সুইমিং অর্থাৎ সাঁতার কাটা। এখানে এই যে সুইমিং, সেটা কিন্তু ভার্ব নয়, কন্টিনিউয়াস ফর্ম নয়, সেটা হচ্ছে জেরান্ড ফর্ম। অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে সেটা হচ্ছে জেরান্ড ফর্ম। তো এই জেরান্ড ফর্ম সেটি হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, সেটা নাউন নয় কিন্তু নাউনের মতো, নাউনের সমতুল্য। জেরান্ড ফর্মকে আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলে থাকি, নাউনের সমতুল্য। তো এই প্রিপোজিশন অর্থাৎ ইন হচ্ছে প্রিপোজিশন, সেটি কি নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে গেল। এরপর আরেকটি এক্সাম্পল, হোয়াট ডাজ শি থিঙ্ক অফ হিম, সে নিজেকে কী ভাবে। তো এখানে যে অফ, সেটা হিমের আগে বসেছে, এই হিম হচ্ছে প্রিপোজিশন প্রোনাউন। তো এই অফ হচ্ছে প্রিপোজিশন এবং হিম হচ্ছে প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের আগে বসেছে অফ, অর্থাৎ প্রিপোজিশনটি বসেছে। তো এই হলো নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের আগে আমরা ইউজগুলো দেখিয়ে দিলাম। তো এখানে এই সেন্টেন্সে আপনারা খেয়াল করবেন যে এই যে উইথ যখন বসিয়েছি, প্রিপোজিশন বসিয়েছি, তখন আকাশ ইজ গোয়িং কার সাথে যাচ্ছে? আহমেদের সাথে। তো সেটার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে এই প্রিপোজিশন, উইথের দ্বারা একটা সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সেটার দ্বারা একটি বাক্যটি মিনিংফুল হয়েছে। সিমিলারলি এখানে করিম ইজ স্কিলড ইন সুইমিং, করিম দক্ষ সুইমিংয়ে দক্ষ। তো তার দক্ষতা এবং সুইমিংয়ে যে বস্তুটির উপর দক্ষতা, এই ইনটি অর্থাৎ প্রিপোজিশনটি একটি সম্পর্ক স্থাপন করেছে এই পার্টের সাথে এই পার্ট। করিমের স্কিল, দক্ষতা, যার উপরে তার দক্ষতা আছে সেটার উপর একটি সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ প্রিপোজিশনের কাজই হচ্ছে বাক্যের মধ্যে থাকা অন্য ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক স্থাপন করা। এবং এখানে আরেকটি লাইন আছে, দ্য নাউন অর প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট আর কল্ড ইটস অবজেক্ট। এই যে নাউন বা এই যে প্রোনাউন আছে বা নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো শব্দ আছে সেগুলোকে অবজেক্ট বলা হয়, এই প্রিপোজিশনের অবজেক্ট বলা হয় এই যে নাউন বা এই যে প্রোনাউন বা এই যে আছে নাউন ইকুইভ্যালেন্ট, সেগুলোকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়। তো নেক্সট আমরা দেখব
পজিশন অফ প্রিপোজিশন অর্থাৎ বসানোর স্থান, প্রিপোজিশন বসানোর স্থান। তো নর্মালি আমরা কি করি, প্রিপোজিশন প্রিসিডস নাউন অর নাউন্স অর প্রোনাউন্স। তো নাউন এবং প্রোনাউনের আগে বসিয়ে দিই আমরা, যেমন এখানে অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে, আবারও বলছি, আই গেভ এ বুক টু দ্য বয়। তো এখানে যে বয় হচ্ছে সেটা হচ্ছে নাউন, তো নাউনের আগে আমরা বসিয়ে দিলাম প্রিপোজিশন। দ্য ক্যাট জাম্পড অন দ্য র্যাট, তো র্যাটের উপর, তো র্যাট হচ্ছে নাউন, নাউনের আগে বসিয়ে দিলাম প্রিপোজিশন। আই নো নাথিং অ্যাবাউট দ্য রাহুল, অ্যাবাউট রাহুল, তো রাহুলের আগে বসিয়ে দিলাম, অর্থাৎ নাউনের আগে আমরা প্রিপোজিশন বসিয়ে দিলাম। তো এই হচ্ছে একটি নিয়ম প্রিপোজিশন বসানোর। আরেকটি নিয়ম হচ্ছে when the object of the preposition is an interrogative pronoun, অর্থাৎ যখন অবজেক্টটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক, যেমন হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে কিন্তু আমরা নাউন প্রোনাউনের আগে বসাই না, এখানে আমরা নাউনের পরে বসাই। আর রিলেটিভ প্রোনাউন, যদি রিলেটিভ প্রোনাউন হয়, যেমন রিলেটিভ প্রোনাউন অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম আমরা প্রোনাউন ভিডিওটিতে, যেমন দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ। তো এ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পর আমরা বসিয়েছি প্রিপোজিশনটি। কিন্তু প্রথম এক্সাম্পলে আমরা পেলাম যে নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে আমরা প্রিপোজিশন বসিয়ে দেই, যেমন টু দ্য বয়, দ্য বয় হচ্ছে নাউন, কিন্তু এখানে আমরা উল্টো করেছি, অর্থাৎ যে যদি এখানে মানে দেওয়া আছে কন্ডিশনটি, যদি প্রিপোজিশনটি মানে সেন্টেন্সটি অবজেক্টটি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, অবজেক্টটি যদি ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, তো হোয়াট অর্থাৎ প্রশ্নবোধক আছে অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন, বা হোয়ার ডু ইউ কাম ফ্রম, হু আর ইউ স্পিকিং টু, তো এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, যেমন দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ, দ্যাট হচ্ছে ইন্টারোগেটিভ রিলেটিভ প্রোনাউন। তো সেই ক্ষেত্রে আমরা প্রোনাউনটির আগে না বসিয়ে আমরা সেই ক্ষেত্রে শুধু আমরা পরে বসিয়ে দিব, অর্থাৎ দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ, এখানে আমরা প্রিপোজিশন বসিয়ে দিব, বা হোয়াট আর ইউ লুকিং ফর, ফর সেটি প্রিপোজিশন পরে বসিয়ে দিব। তো এগুলো ক্ষেত্রে আমরা পরে বসিয়ে দিব, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। এখন আমরা কিছু কাইন্ডস অর্থাৎ প্রকার, প্রিপোজিশনের প্রকারগুলো দেখব। প্রথম হচ্ছে, আমরা জেনারেলি 6টি ভাগে ক্লাসে আমরা বিভক্ত করতে পারি। তো প্রথম হচ্ছে সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ খুব বেশি ইউজ হয়, যেমন অ্যাট, ইন, বাই, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, টু, ফ্রম, আউট, উইথ, এটসেট্রা। তো এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ সবসময় একদম সিম্পলি বসেই থাকে, একদম কমন এগুলো। এখানে দেখতে পাচ্ছেন কিছু লেগেছি শব্দ আমরা প্রিপোজিশন, যেমন টু, বাই, উইথ, ফর, ফ্রম, অ্যাট, ইন, অফ, দেন। তো এই মানে প্রিপোজিশনগুলো 80% ইংলিশে কিন্তু এইগুলোই মানে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ সবচেয়ে কমন হচ্ছে এইগুলো, অর্থাৎ 80% সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে ডাবল প্রিপোজিশন। তো ডাবল প্রিপোজিশন অর্থাৎ শব্দ থেকেই বুঝে যাচ্ছেন যে দুটি প্রিপোজিশন মিলে, যেমন ইন টু সেটা মিলিয়ে হয়েছে একটি প্রিপোজিশন, অন টু সেটা মিলিয়ে হয়েছে একটি প্রিপোজিশন, অন টু, ইন টু, কিন্তু ওদের ফাংশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেখানে অন টু সেটা মিলিয়ে না হয় সেটার ফাংশন কিন্তু কম্পাউন্ড মানে ডাবল হয়ে গেল, অর্থাৎ ওদের ফাংশনও চেঞ্জ হয়ে গেল। উইদিন, উইথ ইন থেকে হয়েছে উইথ আউট, ফ্রম, অ্যামং, টু ওয়ার্ডস। তো এগুলো মানে এগুলোকে বলা হয় ডাবল প্রিপোজিশন, অর্থাৎ দুটি মিলে হয়েছে প্রিপোজিশন। এরপর হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ দিজ আর ফর্মড ইউজুয়ালি প্রেফিক্সিং এ প্রিপোজিশন টু এ নাউন, অর্থাৎ এগুলো হয়েছে নাউনের আগে কিছু শব্দ বসে, মানে নাউনের আগে কিছু প্রিপোজিশন অ্যাড হয়ে এগুলো কম্পাউন্ড প্রিপোজিশন হয়েছে, অর্থাৎ এগুলো যে প্রথমে হয়েছে প্রিপোজিশনের একটু প্রেফিক্স হয়েছে, এরপর নাউন কোনো শব্দের সাথে যুক্ত হয় বা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের সাথে যুক্ত হয় এগুলো। যেমন এক্সাম্পল, অন হচ্ছে নাউন এবং ক্রস সেটা মিলে হচ্ছে, ক্রস হচ্ছে নাউন, তো সেটা মিলে মানে অন হচ্ছে প্রিপোজিশন এবং ক্রস হচ্ছে নাউন, তো সেটা মিলে এ ক্রস হয়েছে। এরপর অ্যালং, অন হচ্ছে প্রিপোজিশন, লং হচ্ছে অ্যাডভার্ব, তো এগুলো মিলে মানে কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে। সিমিলারলি বাই, হিন্ড, বিনিথ, বাই, নিথ, আন্ডারনিথ, বাই, সাইড, এগুলো মিলে হয়েছে। তো নেক্সট আমরা দেখব ফ্রেজ প্রিপোজিশন।
ফ্রেজ প্রিপোজিশন বা যেগুলোকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজেস বলে থাকি, তো এখানে কী হয়েছে, কিছু গ্রুপ অফ ওয়ার্ডস একসাথে মানে জয়েন্ট হয়ে প্রিপোজিশন তৈরি হয়েছে। যেমন বাই ডিন্ট অফ, তো এখানে 3টি শব্দ মিলে মানে প্রিপোজিশন হয়েছে, কিন্তু এটির মিনিং একটি, অর্থাৎ বাই ডিন্ট অফ অর্থাৎ জৈন্য, হি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট, মেরিটের জৈন্য সে সাকসিড হয়েছে। প্লিজ গিভ মি এ পেন ইনস্টেড অফ পেন্সিল, অর্থাৎ বদলা, মানে পেন্সিলের বদলা আমাকে একটি পেন দাও, তো ইনস্টেড অফ একটি মিনিং। এরপর ইন কোর্স অফ টাইম হি ফাউন্ড হিজ মিস্টেক, অর্থাৎ সময়ের সাথে সাথে সে তার মিস্টেকগুলো মানে নোটিস করতে পেরেছে, আইডেন্টিফাই করতে পেরেছে। তো এগুলো হচ্ছে কিছু কয়েকটি ওয়ার্ড মিলে সেগুলো একটি প্রিপোজিশন ফ্রেজ গঠিত হয়েছে। এরপর হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন। কিছু মানে প্রিপোজিশন অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সেগুলো মিলে মানে সেগুলোকে প্রিপোজিশন হিসাবে ইউজ করা হয়। যেমন হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল, এই রিগার্ডিং হচ্ছে একটি পার্টিসিপিয়াল প্রিপোজিশন। কনসিডারিং দি কোয়ালিটিটা কনসিডার করে দ্য প্রাইস ইজ নট হাই, মানে অর্থাৎ কোয়ালিটিটা অত ভালো তার থেকে আমরা বুঝতে পারছি মানে প্রাইসটা কোয়ালিটিটা বুঝিয়ে মানে বোঝা যাচ্ছে যে প্রাইসটা এত দাম নেয়নি, অর্থাৎ কোয়ালিটি খুব ভালো, তো সেই জন্য প্রাইসটা ততটুকু অত বেশি নয়, সে কথা বুঝাতে আমরা বলি কনসিডারিং দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই। দ্য রিভার ফ্লোজ ফাস্ট দ্য ভিলেজ, তো এখানে এইটি হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপোজিশন। লাস্ট হচ্ছে আমাদের ডিসগাইজড প্রিপোজিশন, তো এগুলো হচ্ছে লুকানো অবস্থায় থাকে কিছু প্রিপোজিশন, যেমন আমরা ডাইরেক্টলি দেখতে পাই না। সামটাইমস এ অর ও আর ইউজড এজ ডিসগাইজড প্রিপোজিশন, যেমন পটেটো সেলস ₹15 এ কিলো, এখানে এ যে আছে সেটা অন বুঝাচ্ছে, তো এটা হচ্ছে কিন্তু ডিসগাইজ প্রিপোজিশন। বা ইট ইজ 4 o'clock, এখানে 4 o'clock আমরা বলি 4 o'clock, তো এই 4 যে আছে সেটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, সেটার মিনিং হচ্ছে অফ। তাহলে এই হলো 6টি মানে কাইন্ডস অফ প্রিপোজিশন যেগুলো আমরা দেখতে পাই ইংলিশে। আরেকটি কথা নোট করা খুব বেশি দরকার, এখানে দিয়েছি যে নোট করার জন্য বলা হচ্ছে যে আমরা যে আগে পেয়েছিলাম একটি প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসে, কিন্তু এখানে যদি অ্যাডজেক্টিভ বা আর্টিকেল যদি একটি সেন্টেন্সে থাকে তাহলে নাউন প্রোনাউনের আগে থাকে, তাহলে প্রিপোজিশনটি অ্যাডজেক্টিভ বা আর্টিকেলের আগে বসতে হবে। যেমন এক্সাম্পল, হি লিভস ইন এ ভিলেজ, এখানে হি লিভস ইন ভিলেজ হবে না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হি লিভস ইন এ ভিলেজ, তো ভিলেজ হচ্ছে নাউন, তো নাউনের আগে ইন ভিলেজ না হয়ে ইন এ ভিলেজ হচ্ছে, এ হচ্ছে কি আর্টিকেল, তো আর্টিকেলের আগে বসবে। যদি কোনো একটি সেন্টেন্সে আর্টিকেল থাকে অর্থাৎ নাউনের আগে আর্টিকেল থাকে তাহলে আর্টিকেলের আগে বসতে হবে, অর্থাৎ ইন এখানে বসলো, সেটা হচ্ছে ইনকারেক্ট। ইন ভিলেজ সেটা হবে না, সেটা ইনকারেক্ট, এবং কারেক্ট হচ্ছে হি লিভস ইন এ ভিলেজ, তো আর্টিকেলের আগে বসবে। সিমিলারলি যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি, পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্যামিলি হচ্ছে নাউন, তো ফ্যামিলির আগে না বসে সেটা অ্যাডজেক্টিভের আগে বসবে, অর্থাৎ অফ বসবে এ পুয়ার, অর্থাৎ আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ আছে সেটার আগে বসবে অফ, এখানে বসবে, এরকম বসবে না যে হি কেম এ পুয়ার অফ ফ্যামিলি। তো অ্যাডজেক্টিভ আর্টিকেল যদি থাকে নাউনের আগে তাহলে অ্যাডজেক্টিভ আর্টিকেল সেটারও আগে বসবে প্রিপোজিশনটি। এখন আমরা কিছু ইউজ দেখে নেব, ইন, অফ, অ্যাবাউট সেগুলোর। ইন কখন বসে? স্থিতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে, কোনো কিছু স্টেবল ফিক্সড সেগুলোর আগে ইন বসে সেগুলোর সময়। হি ইজ ইন কলেজ, তো এখানে ইন বসবে কারণ সে কলেজ হচ্ছে একটি স্থিতিশীল অর্থাৎ স্টেবল জায়গা। এরপর হচ্ছে বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন হি লিভস ইন চিটাগং, তো চিটাগংয়ের আগে ইন বসছে, বা হি লিভস ইন দিল্লি, তো দিল্লি একটি অনেক বড় জায়গা সেজন্য ইন বসবে। এরপর হচ্ছে 24 ঘন্টার বড় সময় বুঝালে, 24 ঘন্টার থেকে বেশি সময় বুঝালে তাহলে আমরা ইন বসাবো, যেমন হি কেম হেয়ার ইন 1974। এরপর হচ্ছে পেশার আগে ইন বসে, হি জয়েন্ড দ্য আর্মি বা ইন আর্মি, দ্য আর্মি বলতেও পারি, বা ইন আর্মি সেটাও হবে ইন আর্মি। যেমন আরেকটি আছে মর্নিং, ইভিনিং, আফটারনুন,
সেগুলোর আগে যদি দা থাকে তাহলে দা এর পূর্বে ইন বসবে, যেমন হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, তো দা আছে সেজন্য ইন দার আগে বসবে। এরপর হচ্ছে বিষয়ের পূর্বে, কোনো সাবজেক্টের পূর্বে ইন বসবে, যেমন হি স্টাডিজ ইন ইংলিশ, ইন ফিজিক্স, ইন ম্যাথস, সেটা হবে। এরপর আছে ঠিক সময় বা নির্দিষ্ট সময় পুরোটা বোঝাতে, ঠিক সময় এক্স্যাক্ট টাইম বোঝাতে ইন বসে, যেমন হি ইজ এক্সপার্ট, সেটা হবে না, যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, আমি ইন টাইমের ভিতরে, এই সময়ের ভিতরে, নির্দিষ্ট সময়ের 5:30, তো সেটার ভিতরে আমি কাজটি করে দেখাবো। এবং এখানে অনও বসতে পারে, অন টাইম, হি রিচড হোম অন টাইম, হি রিচ স্কুল অন টাইম, সেটাও হতে পারে, কিন্তু সেন্টেন্স বুঝে আপনি সেটা দিয়ে থাকবেন। এরপর যেমন হি উইল কাম ইন এ মান্থ, তো এক মাসের ভিতরে সে আসবে, তো এক্স্যাক্টলি ফিক্সড দেওয়া আছে, করা আছে যে সে মাসের ভিতরে আসবে, তো সেক্ষেত্রে ইন এ মান্থ বসবে। এরপর অ্যাটের ব্যবহার আমরা দেখে নিই। ছোটো স্থানের পূর্বে অ্যাট বসে, যেমন হি লাইজ অ্যাট আনায়াত বাজার, হি লিভস ইন, এখানে লিভস হবে LIVES, লিভস হবে, এনায়েত বাজার বা ছোটো জায়গা, কোনো জায়গা হলে অ্যাট বসবে। এরপর হচ্ছে 24 ঘন্টা কম সময়ের পূর্বে অ্যাট বসবে, যেমন হি উইল কাম অ্যাট 4 PM, তো 24 ঘন্টার কম সময় বুঝালে অ্যাট বসবে। কিন্তু আমরা আগে পেয়েছি যে 24 ঘন্টার বেশ হলে, যেমন হি লিভড হেয়ার ইন 1974, লিভড দেয়ার ইন 1974, 2019 এরকম। কিন্তু এখানে 24 ঘন্টার কম সময় বুঝাচ্ছে, সেজন্য অ্যাট মানে ব্যবহৃত হয়, যেমন আই টেক এক্সারসাইজ অ্যাট মর্নিং, আমি মর্নিংয়ে এক্সারসাইজ সেটা করে থাকি। দামের পূর্বে অ্যাট বসবে, যেমন রাইস সেলস অ্যাট 20 টাকা পার কেজি, তো দামের পূর্বে এখানে অ্যাট বসছে, অ্যাট। এরপর আছে বিষয়ের আগে অ্যাট বসবে, যেমন হি ইজ এক্সপার্ট অ্যাট টেনিস, সে টেনিসে খুব এক্সপার্ট, হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথস বা অ্যাট টেনিস, এরকম। অর্থাৎ আমরা জেনে নিলাম যে অ্যাট বসছে যখন ছোটো জায়গা, যেমন ইউ ক্যান বি অ্যাট হোম, ঘরে থাকলে অ্যাট হয়, অ্যাট স্কুল, অ্যাট এ হোটেল, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট এনি ভিলেজ, কোনো ভিলেজের নাম, লালপুর ভিলেজ বা যে কোনো ভিলেজ, অ্যাট আরামগড় টাউন বা ছোটো একটি টাউনের কথা বলা হচ্ছে, তো অ্যাট দিস টাউন মানে অ্যাট দ্য ক্যাফে, তো সেটার আগেও কিন্তু অ্যাট বসছে। কিন্তু ইন হচ্ছে বড় লার্জ স্পেস বোঝানোর সময়, যেমন ইউ ক্যান বি ইন কলকাতা, ইউ ক্যান বি ইন দিল্লি, ইউ ক্যান বি ইন লন্ডন, ইউ ক্যান বি ইন যে কোনো বড়ো একটি ডিস্ট্রিক্টের নাম, ফেমাস ডিস্ট্রিক্ট, তো সেটার আগে ইন বসে। বা ইন ইন্ডিয়া একটি কাউন্ট্রি, ইন এ ফরেস্ট বড় জঙ্গল, ইন এ ডেজার্ট মরুভূমির আগে, সেটার আগে ইন বসে। আবার আমরা অ্যাট এবং ইন দুজনভাবে একটি সেম জায়গাতেও ব্যবহার করতে পারি, যেমন উই ইউজ অ্যাট অফিস, উই ইউজ অ্যাট অফিস, অ্যাট লাইব্রেরি, অ্যাট সিনেমা, অ্যাট থিয়েটার, অ্যাট বিল্ডিং এটসেট্রা, এগুলো আমরা ইউজ করতে পারি যখন আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা নর্মাল পারপাসে প্রত্যেক দিন যাই, ডিউটিতে যাই, অফিসে, লাইব্রেরিতে ডিউটিতে যাই, পড়তে যাই, প্রত্যেক দিন যাই, সেটার জন্য আমরা নর্মাল পারপাসে যাই, তো সেটার জন্য আমরা অ্যাট বলতে পারি। কিন্তু ইন বলি যখন আমরা কোনো অফিস বিল্ডিংয়ে যাচ্ছি, যেমন উই ইউজ ইন, যেমন ইন দ্য বিল্ডিং, ইন দ্য অফিস, অফিসের বিল্ডিংয়ে আমরা ইন দি অফিস, সেক্ষেত্রে আমরা ইন বসিয়ে থাকি। সুতরাং আমরা বলতে পারি যে আমরা ইন ব্যবহার করি যখন ইন অফিস, ইন দ্য অফিস, অর্থাৎ যখন আমরা মিন করতে চাই যে অফিসের বিল্ডিংয়ে বা অফিসের পজিশনে যখন আছি, যেমন দ্য ব্রাউনস আর ইন থিয়েটার টু মিট সামওয়ান, তো ব্রাউনস কারোর নাম, তারা থিয়েটারে গেছে কারোর সাথে মিলার জন্য, তো ইন দ্য থিয়েটার বলতে পারি। বা হি ইজ নট ইন অফিস নাও, তো অর্থাৎ সে অফিসে নয়। বা হি ইজ ইন দি অফিস, অর্থাৎ সে ইনসাইড দ্য অফিস, অর্থাৎ অফিসের কোনো একটি রুমে থাকবে, কোনো একটি জায়গায় আছে, তো সেক্ষেত্রে আমরা ইন বসিয়ে থাকি। এরপর হচ্ছে অন, অর্থাৎ কোনো কিছু জায়গা উপরে বোঝাতে সেটা আমরা অন ব্যবহার করি, যেমন কিপ দ্য বুক অন দ্য টেবিল, তো টেবিলের উপরে রাখার সময়, অর্থাৎ উপরে সংযুক্ত অবস্থায় রাখার সময়, তো এই টেবিলের উপর একদম উপরে রাখার সময় আমরা বলতে পারি অন। কিন্তু ওভার হবে যখন আমরা বলবো যে উপরে, একদম উপরে, অর্থাৎ টাচ না করে রাখার জন্য। এখানে টেবিল আছে এবং এখানে সিলিং আছে, আমরা এখানে আছি, তো কোনো একটা কানেকশন নেই, সেক্ষেত্রে আমরা ওভার বা অ্যাবাভ সেটা ইউজ করতে পারি। কিন্তু অন যখন
টেবিলে লেগে থাকবে বুক বা ডাস্টার বা যে কোনো চক বা টেক্সট বুক, তো সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো, অর্থাৎ লেগে আছে টেবিলে সেক্ষেত্রে। এরপর তারিখ, বার, দিন এর পূর্বে অন বসে, যেমন হি কেম অন মাই বার্থডে, হি ওয়েন্ট হোম অন মানডে, তারিখ, বার, সেক্ষেত্রে আমরা অন বসে থাকি। এরপর ভূমি, সমুদ্র এর আগেও অন বসে, দ্য শিপ সেইলড, তো সেইলড হবে, তো শিপ সেইলড অন দ্য হোয়াইট সি, তো সেক্ষেত্রে আমরা অন বসিয়ে থাকি, শিপটি হোয়াইট সির দিকে রওনা দিল, তো সেক্ষেত্রে অন বসিয়ে থাকে। এরপর হচ্ছে বাই, পাশে বোঝাতে বাই ব্যবহৃত হয় পাশে, অর্থাৎ হি সেট বাই মি, অর্থাৎ সে আমার পাশে বসলো। বিসাইডও আমরা ইউজ করতে পারি, হি সেট বিসাইড মি, সে আমার নিকটে বসলো। ব্যক্তির দ্বারা বোঝাতে, অর্থাৎ হি ওয়াজ কিল্ড বাই ইউ, বা হি ওয়াজ কিল্ড বাই দ্য কিলার, বা বাই গোপাল বা গণেশ, যে কোনো একজন। তো দ্বারা বুঝাইতে ব্যক্তির দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা বোঝাতে সেটা বাই বসবে। এরপর মাধ্যম বুঝাতে, অর্থাৎ মিডিয়াম বুঝাতে বসবে বাই, যেমন আই পেড হিম বাই চেক, আমি চেকের দ্বারা পয়সা দিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে বাই বসে, যেমন হি উইল কাম ব্যাক বাই দিস মান্থ, তো এই মান্থের ভিতরে সে আসবে, তো এই মান্থের যে কোনো একটি দিন সে আসবেই কিন্তু, তো নির্দিষ্ট একটি সময় বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট একটি মান্থ বোঝাচ্ছে, এই মান্থের ভিতরে। এরপর অঙ্গ প্রত্যঙ্গ বোঝাতে বাই বসে, যেমন হি ওয়েন্ট দেয়ার বাই বাস, আই পুলড হিম বাই দ্য ইয়ার, অর্থাৎ তাকে কানে ধরে টেনে নেওয়া হলো, অর্থাৎ কানে ধরে এখানে অঙ্গ বোঝাচ্ছে, সেজন্য বাই লেগেছে। কিন্তু এখানে একটি নোটিস করা দরকার যে আমরা যখন কোনো জায়গায় হেঁটে যাই তখন কিন্তু বাই ফুট ব্যবহার হয়, সেখানে বাই ফুট ব্যবহার হয় না, সেখানে অন ফুট ব্যবহার হয়। যেমন হি ওয়েন্ট টু স্কুল অন ফুট হবে, বাই ফুট হবে না। এখানে যদিও ফুট অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে বাই বসবে না, অন বসবে। কিন্তু বাই বাস, হি ওয়েন্ট টু স্কুল বাই বাইসাইকেল, বাই বাস, সেক্ষেত্রে বাই বাইসাইকেল, বাই বাস, বাই এনিথিং, মোটর সাইকেল, সেটা বসবে। কিন্তু অন ফুট বসবে, বাই ফুট বসবে না, সেটা নোটিস করার জন্য বলা হচ্ছে। এরপর ফর, যেমন জৈন্যে বোঝাতে আই এম ওয়েটিং ফর ইয়োর অ্যারাইভেল, মানে তোমার জন্য ওয়েট করছি, ফর ইয়োর অ্যারাইভেল। এরপর হচ্ছে সময়ের সমষ্টির পূর্বে, যেমন হি হ্যাজ বিন ইল ফর 3 days, অর্থাৎ 3 দিন থেকে, তো সেই যে সময়ের সমষ্টি অর্থাৎ 3 দিন, সেটার ক্ষেত্রে আমরা ফর ব্যবহৃত করি, 3 দিন থেকে। এরপর হচ্ছে উদ্দেশ্য এর অর্থে হি লেফট ফর হোম, অর্থাৎ গড়ের উদ্দেশ্যে সে রওনা দিল, তো সেক্ষেত্রে আমরা ফর বসাতে পারি। এরপর টু হচ্ছে সবচেয়ে কমনেস্ট, মানে ব্যবহৃত হয় টু, ফর এগুলো। তো গতিময় অবস্থার দিকে অর্থ প্রকাশ করতে, যেমন হি গোজ টু কলেজ, সে কলেজ যায়, হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু কলেজ, তো সে হেঁটে হেঁটে যায়, গাড়িয়ে যায়, তো সেই জিনিসটা যার মাধ্যমে যায় সেটা কিন্তু গতিময়, অর্থাৎ মুভ করছে, তো একটি দিকে মুভ করছে, সেটা ক্ষেত্রে আমরা টু বলতে পারি, টুয়ার্ডসও বলতে পারি। তো আপনি সেন্টেন্স বুঝে সেগুলো ইউজ করতে পারেন। এবং একটি প্রিপোজিশনের একটি সেন্টেন্সে অনেকগুলো প্রিপোজিশন সেম মিনিংও হতে পারে, কিন্তু অনেক ডিফারেন্ট মিনিংও হতে পারে। তো টুয়ার্ডস এগুলোর কোনো সময় আমরা দেখতে পাই সেম মিনিং, অর্থাৎ প্রিপোজিশন সেম বসালেও কিন্তু রং হয় না। সীমানার বাইরে বোঝাতে টু বসে, যেমন একটি জায়গার নাম বলা হচ্ছে করিমগঞ্জ ইজ টু দ্য ওয়েস্ট অফ, যেমন কোনো একটি জায়গা, একটি শিলচর বা হাইলাকান্দি বা বাংলাদেশ, তো টু দ্য ওয়েস্ট একটি সীমানার বাইরে বোঝাতে, অর্থাৎ সেটার ওয়েস্টে, পশ্চিমে সেটা অবস্থিত, সেক্ষেত্রে। ব্যক্তির কাছে বোঝাতে, ব্যক্তির কাছে, নিকটে বোঝাতে, যেমন হি ওয়েন্ট টু রহিম, তো রহিমের কাছে গেল, হি ওয়েন্ট টু রহিম। এরপর আছে উদ্দেশ্য বোঝাতে, ভার্বের সাথে তে অর্থ প্রকাশ করতে টু বসে, যেমন হি ওয়েন্ট দেয়ার টু সি হিজ মাদার, তার মাকে দেখতে, এখানে যে তে লেগেছে তো সেটা হচ্ছে টু। হি ওয়েন্ট দেয়ার টু সি হিজ মাদার, তার মাকে দেখার জন্য বা দেখতে গেছে, তো সেটা টু ব্যবহৃত। এরপর হচ্ছে বিটুইন, তো দুইয়ের মধ্যে বোঝাতে, যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন, তো দুইয়ের মধ্যে বোঝাতে, কিন্তু যদি অনেকের মধ্যে দুইয়ের বেশি বোঝাতে তাহলে অ্যামং ব্যবহৃত করি আমরা। এরপর আছে বিফোর, তো বিফোর পূর্বে বোঝাতে আই উইল গো দেয়ার
বিফোর ইউ, তোমার আগে আমি যাব, আমি তোমার পূর্বে যাব, সেখানে পৌঁছে যাব, তো সেক্ষেত্রে বিফোর ব্যবহৃত হয়। এরপর সম্মুখে বোঝাতে, তো হি স্টুড বিফোর মি, আমার সম্মুখে সে দাঁড়ালো, তো সেক্ষেত্রেও বিফোর ব্যবহৃত হবে। এবং একটি আমরা পেয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একদিক পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, একদিক পাস্ট পারফেক্ট টেন্স থাকবে এবং অন্যদিক পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে। তো বিফোর আফটার হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেখানে আমরা পেয়েছিলাম। তো বিফোর আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে পৌঁছার আগে আমি রাইস খেয়েছিলাম, তো সেক্ষেত্রে বিফোর লাগবে। এরপর আফটারও সেম, আমরা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে পরে বোঝাতে, যেমন হি কেম হিয়ার আফটার মি, আমার পরে সে আসলো। এরপর চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার আসে, যেমন দ্য কলেজ হি র্যান আফটার এ থিফ, অর্থাৎ পুলিশটি বা সে থিফের চুরের পিছনে সে ভাগলো। তো পিছনে বোঝাতে, অর্থাৎ সে থিফ হলো চলমান একটি, যখন চুরটি ভাগছে দৌড়াচ্ছে, তো সেটা চলমান, তো সে চলমান জিনিসের পিছনে ভাগছে। তো আমরা বলি ডু নট হ্যাঙ্কার আফটার মানি, পয়সার পিছে ভাগবে না, তো সেক্ষেত্রেও আমরা আফটার ব্যবহার করে থাকি। এবং এই ক্ষেত্রেও হি র্যান আফটার এ থিফ বা দ্য পুলিশ র্যান আফটার দ্য থিফ, তো পুলিশ সব থিফের পিছনেই গিয়ে থাকে, সেজন্য পুলিশ র্যান আফটার দ্য থিফ। এরপর হচ্ছে অর্থানুসারে অর্থ প্রকাশ করতে আফটার বসে, যেমন দ্য কলেজ ওয়াজ নেমড আফটার হিজ ফাদার্স নেম, কলেজটি তার বাবার নামে দেওয়া হলো, নামকরণ করা হলো, তো সেক্ষেত্রেও আমরা আফটার ব্যবহার করি। এরপর হচ্ছে উইথ, তো সাথে বোঝাতে, যেমন হি কেম উইথ মি, সে আমার সাথে আসলো। বস্তুর দ্বারা বোঝাতে, যেমন হি রোড দ্য লেটার উইথ এ পেন, তো এখানে পেনের দ্বারা বা পেনের সাহায্যে সে লেটারটি লিখেছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা উইথ বসাবো, পেনের দ্বারা সে লেটার লিখেছে। কিন্তু আরেকটি কথা যে আমরা নোটিস করব, খেয়াল দিতে হবে যে হি টক্স টু কমল হবে, বা যে কোনো একজন হি টক্স টু হিম, টকের সাথে টক্স টু হবে, কিন্তু টক উইথ হবে না, সেটা ভুল, গ্রামাটিক্যালি সেটা ভুল। হি টক্স টু হবে, হি টক্স টু কমল, বা আই টক টু হিম, আই উইল টক টু হিম আমরা বলি, তো সেক্ষেত্রে টক টু হবে। এরপর ইনটু হবে, ইনটু যে প্রিপোজিশন সেটা হবে যখন বাইরে থেকে ভিতরে বোঝালে, অর্থাৎ হি এন্টার্ড ইনটু দ্য রুম, অর্থাৎ বাইরে থেকে সে ঘরে ঢুকলো, অর্থাৎ এন্টার্ড ইনটু দ্য রুম। দ্য বল এন্টার্ড ইনটু দ্য হাউস, তো বলটি ঘরের ভিতরে ঢুকলো। তো ক্রিকেট খেলা চলছে, হঠাৎ বলটি ঢুকে গেল, তখন বলবো যে বল এন্টার্ড ইনটু দ্য রুম। এরপর হচ্ছে বিলো এবং বিনিথ, সেটার সেম অর্থ, বিলো এবং বিনিথ অর্থাৎ নিচে বোঝাতে। উই লিভ বিলো দ্য স্কাই, বিনিথ দ্য স্কাই, আমরা স্কাইয়ের নিচে বাস করি, বিলো বিনিথ। আন্ডার হচ্ছে নিচে প্রকাশ করাতে, হি সেট আন্ডার এ ট্রি, অর্থাৎ ট্রির নিচে সে বাস করে। অধীনে, অধীনে অর্থ প্রকাশ করলে, যেমন সে আমার অধীনে কাজ করছে, হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করছে, তো সেক্ষেত্রে আমরা অধীনে বোঝাতে আন্ডার ব্যবহার করি। এরপর বিবেচনাধীন অর্থে হফপথ, বিবেচনাধীন অর্থে, যেমন দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, কেসটি ট্রায়ালের বিবেচনার, কোর্টে এখন বর্তমানে স্থগিত আছে, বিবেচনা হচ্ছে, অর্থাৎ জাজ সাহেব এখনও কিছু রায় দেননি, তো কেসটি ট্রায়াল চলছে, তো সেই ক্ষেত্রে বিবেচনা যখন চলছে, বিবেচনার অধীনে থাকা সময় আমরা আন্ডার বলতে পারি, দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। এরপর হচ্ছে অ্যাভাব, অর্থাৎ সংযুক্ত না হয়, অর্থাৎ লেগে না থেকে উপরে বুঝালে, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম অন, যদি লেগে থাকে তাহলে অন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, কিন্তু আমাদের সিলিং উপরে থাকে, তো সিলিং বা ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বা ওভারও ব্যবহার করতে পারি, ওভার মাই হেড, অ্যাবাভ মাই হেড, সেক্ষেত্রে উভয় কারেক্ট। এরপর মানের উপর বুঝালে অ্যাবাভ বসে, যেমন 90%-এর বেশি সে মার্কস পেল, হি গট 90%, অ্যাবাভ 90% মার্কস, বা আমরা আরেক ধরনের বলতে পারি মোর দেন 90% মার্ক, সে কথা বোঝাতে আমরা বলতে পারি যে অ্যাবাভ 90% মার্কস।
আবার যদি আমরা বুঝাতে চাই যে সে 90%-এর মতো মার্কস পেল, অর্থাৎ হি গট অ্যারাউন্ড 90% মার্কস, তো সেই সময় আমরা অ্যারাউন্ড বসাতে পারি। কিন্তু এখন আমরা অ্যাভাব বসাবো, কারণ 90%-এর চেয়ে বেশি পেয়েছে, অর্থাৎ অ্যাভাব 90%। ওভার, আবার ওভার সংযুক্ত না হয়ে আমরা ওভার বসাবো, হি গট ওভার 90%, সেক্ষেত্রেও আমরা ওভার বসাবো, ওভার 90%। তো দ্য প্লেন ইজ ওভার মাই হেড, দ্য সিলিং ইজ ওভার মাই হেড, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, তো সেক্ষেত্রে ওভার বসাবো। অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝালে অ্যাক্রস, অর্থাৎ ক্রাইম ইজ ইনক্রিজিং অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো দেশে ক্রাইমের রেটটা অনেক বাড়ছে, তো সমস্ত দেশ জুড়ে বাড়ছে, তো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সে কথা আমরা বোঝানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে অ্যাক্রস ব্যবহৃত হয়েছে। এরপর এগেইনস্ট, বিরুদ্ধে বলতে এগেইনস্ট ব্যবহৃত হয়, যেমন দে আর প্লটিং এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে ওরা কিছু কনস্পিরেসি করছে, সেটা বোঝাতে আমরা এগেইনস্ট ব্যবহৃত করব। এরপর বিপরীত অর্থ, যেমন দে সেট এগেইনস্ট দ্য ওয়াল, ওয়ালের বিপরীতে সে, এখানে ওয়াল আছে, তারা সেখানে দাঁড়ালো, তো ওয়ালের এগেইনস্টে দাঁড়ালো, তো সেক্ষেত্রে আমরা এগেইনস্ট ব্যবহৃত করতে পারি। আবার স্থলে অর্থে এগেইনস্ট বসে, যেমন 50 স্টুডেন্টস পাস্ট এগেইনস্ট 70, তো 70-র মধ্যে 50 জনে পাস করেছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন আউট অফ 50 স্টুডেন্ট পাস্ট আউট অফ 70, যখন সেটা বলতে চাই তখন সেটাও আমরা আউট অফ বলতে পারি, এগেইনস্ট বলতে পারি। এরপর হচ্ছে অ্যালং, অর্থাৎ বরাবর অর্থ প্রকাশ করতে অ্যালং ব্যবহৃত হয়, যেমন গো অ্যালং দ্য বোট, অর্থাৎ বোটের সাথে তুমিও যাও, বোট যেখানে যাচ্ছে তো তুমিও তার সাথে সাথে চলে যাও। বা আমরা বলি যে হি ইজ সিঙ্গিং অ্যালং দ্য সং, অর্থাৎ সে গান গাচ্ছে সঙ্গের সাথে, এখানে টেপ রেকর্ডারে গান বাজছে এবং সেও তার মুখ দিয়ে গান বাজাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলি যে হি ইজ সিঙ্গিং অ্যালং দ্য সং। এরপর অ্যাবাউট, তো সম্বন্ধ বুঝাতে বলে, যেমন হি টোল্ড মি অ্যাবাউট দ্য ম্যাটার, সে আমাকে ম্যাটারের বিষয়ে বা সম্বন্ধে কিছু বলেছে। বা প্রায় বুঝাতে, যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরণাপন্ন অবস্থা, অর্থাৎ মরণাপন্ন অবস্থা, হি ইজ অ্যাবাউট টু ডাই আমরা বলে থাকি, যে সে মরার মানে একদম শেষ মুহূর্ত, তো সে সময় আমরা অ্যাবাউট টু ডাই বলতে পারি। এরপর বিসাইড, পাশে বুঝালে বিসাইড বলে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম। এরপর হচ্ছে বিহাইন্ড, পিছনে অর্থ বুঝাতে, অর্থাৎ হি স্যাট বিহাইন্ড এ ট্রি, অর্থাৎ গাছের পিছনে সে বসেছিল, গাছের পিছনে। বিয়ন্ড অর্থাৎ উপরে, সাধ্যের বাইরে, অর্থাৎ সেটা আমার বিয়ন্ড মি, সেটা আমার মাথার বাইরে, এই এত কমপ্লিকেটেড ম্যাথ, দিস ইজ বিয়ন্ড মি, তো সেটা বোঝাতে। বা দিস ইজ বিয়ন্ড মাই রিচ, তো এত উপর আকাশচুম্বী জিনিস, সেটা আমার দ্বারা সম্ভব নয়, আমার উপরে জিনিসটা, তো ইট ইজ বিয়ন্ড মি বলবো। বা ইট ইজ বিয়ন্ড মাউন্ট মি, ইট ইজ বিয়ন্ড মি। এরপর হচ্ছে ডাউন, তো ডাউন উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে, যেমন হি ফেল ডাউন ফ্রম এ ট্রি, গাছ থেকে সে পড়ে গেল, তো হি ফেল ডাউন, গাছ থেকে সে পড়ে গেল, অর্থাৎ উপর থেকে নিচে পড়ে গেল। এরপর আউট অফ, তো বাইরে অর্থ প্রকাশ, যেমন দিস কোয়েশ্চেন ইজ আউট অফ এনি সিলেবাস, মানে আউট অফ সিলেবাস এসেছে, আমরা বলে থাকি যে এই কোয়েশ্চেনটি আউট অফ সিলেবাস এসেছে, তো সেক্ষেত্রে আমরা আউট অফ বলে থাকি। বা হি গট 90 আউট অফ 100, তো আউট অফ সেক্ষেত্রেও আমরা বলতে পারি। আউটসাইড অর্থাৎ বাইরে, হি প্লেড আউটসাইড দ্য বিল্ডিংয়ের বাইরে সে খেলেছে, আউটসাইড। টুয়ার্ডস অর্থাৎ দিকে, হে বার্ড কেম টুয়ার্ডস দ্য শিপের দিকে একটি বার্ড আস্তে আস্তে শিপের দিকে আসলো, যখন বলবো তখন আমরা বলবো এ শিপ, মানে এ বার্ড কেম টুয়ার্ডস দ্য শিপ, হি ইজ গোয়িং টুয়ার্ডস লন্ডন, মানে টুয়ার্ডস দিল্লি বা টুয়ার্ডস দিস রোড, এরকম মানে ওই দিকে যাচ্ছে। সেক্ষেত্রে থ্রু হচ্ছে মাধ্যমে বা মধ্য দিয়ে, অর্থাৎ দে ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট। এখানে একটি এক্সাম্পল থ্রুর, যে দে ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, তো ফরেস্টের মধ্য দিয়ে গিয়েছিল তারা। দে ওয়েন্ট থ্রু আসাম, দে ওয়েন্ট থ্রু শিলং, তো উই গো টু গুয়াহাটি থ্রু শিলং বা থ্রু মেঘালয়। তো মাধ্যমে, বা হি সেন্ড দ্য লেটার থ্রু কমলের মাধ্যমে সে চিঠিটি পাঠিয়েছিল। এরপর থ্রু আউট হচ্ছে জুড়ে, ব্যাপী, সেটা অর্থ হবে, যেমন ক্রাইম ইজ ইনক্রিজিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডও বলতে পারবো, থ্রু আউট দ্য ওয়ার্ল্ডও বলতে পারবো। এরপর হচ্ছে যেমন সিন্স, নির্দিষ্ট সময় বুঝালে সিন্স হয়, এবং ফর একটু অনির্দিষ্ট হলে সেটা ফর হবে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং,
ফর হলে ফর দ্য লাস্ট ফিউ আওয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, সেখানে ফর ব্যবহৃত হবে। ফর অনির্দিষ্ট সময়, কিন্তু সিন্স হচ্ছে নির্দিষ্ট। উইদাউট ছাড়া ব্যতীত, ম্যান ক্যানট লিভ উইদাউট এয়ার, ম্যান ক্যানট মানে মানুষ বাঁচতে পারবে না এয়ারের ছাড়া। এরপর ফ্রম হতে বা থেকে অর্থ প্রকাশ করলে ফ্রম ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ কাম ফ্রম ঢাকা বা হি হ্যাজ কাম ফ্রম দিল্লি, সে দিল্লি থেকে এসেছিল। লাইক মত প্রকাশ করলে হি লাভস লাইক মি, সে আমার মতো হাসে, তো সেটা হলে লাইক ব্যবহৃত হবে। এখন আমরা কিছু ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখে নিই। যেমন লুক হয়, লুকের অনেকগুলো আছে, যেমন লুক ফর, লুক আফটার। তো লুক ডাউন আপন অর্থাৎ ঘৃণা করা, আমরা বলি যে গরিবদের ঘৃণা করবে না, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। লুক ফর কোনো জিনিস খুঁজা, অর্থাৎ হি ইজ লুকিং ফর হিজ ওল্ড বুক, সেটা খুঁজছে। লুক আফটার দেখাশোনা করা, প্লিজ লুক আফটার মাই গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার, এরকম। লুক আপন অর্থাৎ বিবেচনা করা, অর্থাৎ কোনো জিনিস ডিসিশন বিবেচনা করা, হি উইল লুক আপন দ্য ডিসিশন। লুক আপ খুঁজে বের করা, অর্থাৎ ডিকশনারিতে কোনো কিছু আপনি খুঁজে বের করছেন, তো হি ইজ লুকিং আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এরপর টেকের কিছু ইম্পর্টেন্ট, যেমন টেক ওভার অর্থাৎ দায়িত্ব নেওয়া, হু উইল টেক ওভার দ্য চার্জ অফ দ্য ক্লাব, তো ক্লাবের দায়িত্ব এখন কে নেবে, তো এরকমভাবে অনেক সেন্টেন্স আমরা বলে থাকি টেক ওভার। টেক অফ অর্থে খুলে ফেলা, টেক অফ ইয়োর শুজ, আপনারা লেখা দেখতে পারেন যে অনেক অফিসের বাইরে লেখা থাকে যে টেক অফ ইয়োর শুজ, অর্থাৎ শুজ খুলে ফেলুন। এবার টেক ফর অর্থাৎ গণ্য করা, এরকম বলে থাকি যে আমরা আই উইল টেক দিস ডিসিশন ফর গ্রান্টেড, আমি এই ডিসিশনটা মানে গণ্য করে দেবো, অর্থাৎ আমি সেই ডিসিশনটা পুরোপুরি শিওর ফাইনাল মনে করব, গণ্য করব। এরপর টেক অফ যখন উড্ডয়ন করে, অর্থাৎ ফ্লাইটটি টেক অফ করছে, দ্য ফ্লাইট ইজ টেকিং অফ, যখন আকাশে যখন উড়ার সময় ফ্লাইটটি উড়ান ভরার সময় সেটা টেক অফ করে নেয়, তো সেটাকে আমরা টেক অফ বলি। এরপর কিছু পুট দিয়ে আছে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন পুট অফ খুলে ফেলা, অর্থাৎ পুট অফ ইউর শুজ, পুট অফ ইউর জ্যাকেট, সেটাও আমরা বলতে পারি। পুট অন অর্থাৎ পরিধান করা, অর্থাৎ পুট অন এ টি শার্ট, পুট অন এ শার্ট, পুট অন এ সুইট শার্ট, এরকম বলতে পারি। পুট আউট অর্থাৎ নিভিয়ে ফেলা, অর্থাৎ পুট আউট দ্য ফায়ার, আগুন লেগেছে তখন বলবেন আপনি পুট আউট দ্য ফায়ার। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট ডাই দিয়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা একাডেমিক এক্সামে এসেই থাকে। তো ডাই ফ্রম অতিরিক্ত কিছুতে মারা যাওয়া, যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিংয়ে মারা যাওয়া, অতিরিক্ত কিছুতে মারা যাওয়া, সেটাকে ডাইড ফ্রম ওভার ইটিং হবে। ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, অর্থাৎ হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ডাইড বাই। এরপর ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, হি ডাইড ফর হিজ ওন কান্ট্রি, তো দেশের জন্য মারা গিয়েছিল। এরপর হচ্ছে ডাই ইন হারনেস, অর্থাৎ কোনো আপনি রিটায়ারের আগে, অর্থাৎ আপনি অ্যাক্টিভ বর্তমানে কোনো একটি জবে অ্যাক্টিভ, অর্থাৎ কোনো একটি কর্তব্যে থাকতে থাকতে আপনি মারা গেলেন। যেমন মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ব্রেভ অ্যান্ড হি ডাইড ইন হার্ডনেস, অর্থাৎ তিনি জব খুব ভালো করতেন, তিনি একজন অ্যাক্টিভ মানুষ ছিলেন, অনেক ল্যাবোরিয়াস মানুষ ছিলেন, এবং তিনি যখন জবে ছিলেন কর্তব্যরত তখন তিনি মারা গেলেন। এরপর ডাই অফ রোগে মারা যাওয়া, ডাইড অফ কলেরা, ডাইড অফ ডেঙ্গু, ডাইড অফ ম্যালেরিয়া, এগুলো হবে ডাই অফ। এখানে একটি গ্রাফ দেওয়া আছে, সেটা থেকে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো যেমন একটি এক্সাম্পল, তো প্রথমে থ্রু আমরা দেখে নিই। থ্রু পড়েছিলাম যে কোনো ক্রস করার, সেটাকে আমরা থ্রু বলতে পারি। যেমন কোনো স্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শূন্যে যদি যায়, মানে একদম মাটিতে না ছুঁয়ে শূন্যে যদি যায়, তখন আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন দ্য বার্ড ফ্লিউ থ্রু দ্য রুম, পাখিটি রুমের ভিতর দিকে এমনি উড়ে উড়ে গেল, মাটিতে টাচ করলো না, তখন থ্রু বলতে পারি। কিন্তু অ্যাক্রস বলবো কোন সময়, যদি আমরা ভূমি দিয়ে গেলে অ্যাক্রস বলবো, অর্থাৎ মানে মাটিটা টাচ করে গেলে অ্যাক্রস বলবো। যেমন দ্য ম্যান গোজ অ্যাক্রস দ্য ফরেস্ট, ওয়েন্ট অ্যাক্রস দ্য ফরেস্ট, তো ফরেস্টের সে তো ফরেস্টে যাওয়ার সময় সে তো আর শূন্যে গেল না, সে তো মানে মাটি চুয়ে হেঁটে হেঁটে গেল, তো সেক্ষেত্রে আমরা অ্যাক্রস বলতে পারবো। কিন্তু যদি সে সত্যি সত্যি উড়ে উড়ে যায়, তাহলে তো সেটা থ্রু হবে।
মানে ওই দিক দিয়ে গেল, মাটি টাচ না করে গেল তখন ট্রু হবে, কিন্তু যদি মাটি টাচ করে গেছে সেম ওই দিকেই গেছে কিন্তু মাটি টাচ করে গেছে তখন সেটা অ্যাক্রস হবে। কোনো কিছুর উপর সাথে লেগে থাকলে অন বসে, তো অন, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য ফোন ইজ অন দ্য টেবল। কোনো কিছুর উপরে দিয়ে এবং শূন্যে দিয়ে গতিতে উড়ে গেলে ওভার বসে, যেমন এখানে ওভার দেওয়া আছে যে শূন্যে যদি যায়, যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার মাই হেড, প্লেনটি আমার মাথার উপর দিয়ে গেল। তো প্লেন তো আমাদের মাথায় টাচ করে যায় না, সেটা শূন্যে যায়, অনেক উপরে দিয়ে যায়, তো তখন সেটা হবে ওভার মাই হেড। এরপর আছে অ্যাভাব বসবে কোন সময়, যখন কোনো কিছু স্থির জিনিস আছে সেটা উপরে যখন থাকবে সেটা অ্যাভাব হবে। যেমন দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, মানে ফ্যানটি আমার মাথার উপরে। দ্য সিলিং ইজ অ্যাভাব মাই হেড, সিলিং তো ফিক্সড, একদম স্টেবল, তো সেই ক্ষেত্রে অ্যাভাব বসবে। এবার খাড়া যদি উপরে মানে স্ট্রেইট উপর হয় যদি, তাহলে আপ হবে, যেমন আই গো আপ স্টেয়ার্স, মানে আমি স্ট্রেইট উপর যাচ্ছি, অর্থাৎ নেক্সট উপরের তলায় আমি যাচ্ছি, স্টোরিতে যাচ্ছি, তো স্ট্রেইট উপর দিয়ে যাচ্ছি যখন, তখন আপ বসবে। আর স্ট্রেইট ডাউন হলে ডাউন হবে, আই গো ডাউন স্টেয়ার্স। এরপর অফের ব্যবহার দেখে নিন। অফ দূরে অর্থে বোঝাতে হলে, যেমন আই এম গোয়িং অফ ইন্ডিয়া, তো ইন্ডিয়া থেকে দূরে চলে যাচ্ছি, তো অফ ইন্ডিয়া। আই এম গোয়িং অফ দ্য শোর, শোরের থেকে আমি যখন সমুদ্রে যাচ্ছি তখন অফ দ্য শোর বলতে পারি। যেমন বি অফ ফ্রম হেয়ার, এখান থেকে দূরে সরে চলে যাও, বি অফ ফ্রম হেয়ার। এরপর বিচ্ছিন্ন অর্থ বোঝাতে, যেমন হি সুইচ অফ দ্য ফ্যান, বা সুইচ দ্য ফ্যান অফ, বা সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য মোবাইল, তো মোবাইলটা পুরোপুরি বন্ধ করে দাও, একদম বিচ্ছিন্ন করে দাও, কোনো কানেকশন যখন থাকবে না তখন সেটা অফ হয়ে যায়। তো এই হলো আমাদের প্রিপোজিশনগুলো, আমরা একটু দেখে নিলাম। তাছাড়াও আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা ভালো করে না শিখলে আপনার হবে না, সেগুলো আপনাকে শিখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো আমি এই মোবাইল মানে নিচে দেওয়া লিঙ্ক আছে, সেটাতে টেলিগ্রামে গিয়ে আমি কিছু মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দেবো, সেটা থেকে আপনি শিখতে পারবেন। তাহলে যদি আপনার চাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে কমেন্ট করে বলবেন যে আপনার লাগে সেগুলো, তাহলে আমি সেগুলো নিচে দিয়ে দেবো। এবং যাওয়ার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে নিন।